আমাদের সাথে এই মুহূর্তে ডক্টর নারায়ণ ব্যানার্জি রয়েছেন। নারায়ণ ব্যানার্জি অত্যন্ত প্রসিদ্ধ একজন চিকিৎসক, কিন্তু নারায়ণ ব্যানার্জি ইদানিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও এখন নতুন একটা ডিগ্রি বোধহয় লাভ করেছেন। এবং ট্রোলিং কাকে বলে, নারায়ণ ব্যানার্জি অনেক মেডিসিনের ডাক্তার হিসেবে বহু চিকিৎসা করেছেন, কিন্তু ট্রোলিং তার যে প্রেসক্রিপশন কি সেটা বোধহয় এখন অবধি আবিষ্কার করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ময়ূক এখন সবথেকে বড় প্রশ্ন, নারায়ণ ব্যানার্জি ডাক্তার না পলিটিশিয়ান নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কে মানে মাকু শেকু কি আপনি? সত্যি না, একদিকে সব লিন না কে সত্যি আমরাও জানতে চাই। আজকে একদম সামদাম দণ্ডবিধির একটা স্পেশাল এপিসোড স্যার, যাতে আপনাকে স্বাগত। আপনি প্রথমবার আমাদের স্টুডিওতে আসছেন এবং আসার পরই আমরা এমন একটা প্রশ্ন আপনাকে করলাম যেটা সবথেকে বেশি বহুল প্রচলিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নারায়ণ ব্যানার্জি সত্যি ডাক্তার, মানে শুধু ডাক্তারি করেন, নাকি আসলে উনি পলিটিশিয়ান? ডাক্তারিটা ওনার একটা পার্ট টাইম জব, নাকি আসলে উনি ব্যবসায়ী, নাকি আসলে উনি ফেসবুকই করেন, দিনরাত ফেসবুকেই দেখি? মানে যেভাবে আপনি প্রচার পেয়েছেন, যারা আপনাকে চেনেন তারা জানেন নারায়ণ ব্যানার্জিকে, কিন্তু এই মুহূর্তে আপনি তো একদম সোশ্যাল মিডিয়ার হিরো, সেটা বলতে পারেন, বিতর্কে ভিলেনও। হ্যাঁ, এটা বুঝতে পারি যখন বেড়াতে যাই, তাই না? বেড়াতে গেলে ধরে বেঁধে আমার সাথে সেলফি তুলে নেয়। আর ট্রোলিং কাকে বলে, গত বছর কুণাল ঘোষের সাথে দেখা করার পর পরের দিনটা আমি ফেসবুকটাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ একটা কথা ছিল যে আমাদের মধ্যে কি কথা হয়েছে বলবো না। তারপর যখন ব্যাপারটা সাকসেসফুল হলো তখন আমি মুখ খুলেছিলাম, কিন্তু সেটা এখনো আমাকে তাড়া করে। যেই আমি কিছু বললাম, ধরুন ফর সামবডি, আমার সাথে একটা ওনার লিঙ্ক জুড়িয়ে দিল, আর আমি যদি টিএমসির ফরে বলি তো টিএমসি হয়ে গেলাম। আমি বলছি সজল আমার সাথে খুব ভালো বন্ধু, বাবা মারা গেছিলেন, আমি শ্রাদ্ধে গেছিলাম, ও মা পরের দিন শুনি আমাকে নাকি বলা হচ্ছে আমি বিজেপি জয়েন করেছি। আর মাকু শেকু ও তো হয়েই গেছে, মানে ও সবার মাথায় লাগে না। একটা জিনিস প্রচণ্ড ভাইরাল হচ্ছে আপনার, এই স্ট্যান্ড পয়েন্টটা আপনি নিয়েছেন, এটা অনেকেই আপনার যারা পছন্দের মানুষজন তারাও কিন্তু হজম করতে পারেনি। আপনি বলছেন যে ইনফিলট্রেটার্সদের যেতে হবে, অনুপ্রবেশকারীদের যেতে হবে, এক, এবং দুই, আরেকটা খুব ভয়ঙ্কর জিনিস যেটা নিয়ে শুভ্রাংশুদাও হয়তো কথা বলবেন, সেটা হলো ডাক্তারিতে রিজার্ভেশনের আপনি ভয়ঙ্কর বিরুদ্ধে চলে গেছেন। অনুপ্রবেশকারীদেরকে যেতে হবে এটা তো সবাই বলছে, কিন্তু শিক্ষিত শহুরে মানুষজন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, তাদের মধ্যে থেকে এভাবে আওয়াজ উঠছে সোশ্যাল মিডিয়াতে রোহিঙ্গাদের বিরুদ্ধে, এটা একটা খুব ইউনিক জিনিস। এবার আপনারা এটাকে নিয়ে আসছেন তো ফোরফ্রন্টে। আমি প্রথমে ডাক্তারি ব্যাপারটায় যাই। ডাক্তারি কেন, আমার মনে হয় স্বাধীনতার এত বছর পরে কোটা সিস্টেম তুলে দেওয়া উচিত, অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষা ঠিক আছে, এমবিবিএস এ কোটা থাকতে পারে, এমডি ডিএম সুপার স্পেশালাইজেশনে কোটা থাকা উচিত না, সেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। তার চেয়েও আমার খারাপ লাগে সেটা হচ্ছে পয়সা দিয়ে যারা ডাক্তার হয়। আচ্ছা, আমি মানুষ হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। আপনার ব্যাকগ্রাউন্ড একটু যদি সেটাও বলেন। আমার মা ছিলেন প্রাইমারি স্কুল টিচার, বাবা ছিলেন ক্লার্ক, হেড ক্লার্ক। কোথায়? প্রেসিডেন্সি থেকে রিটায়ার করেছিলেন। মানে কলকাতার? আপনারা কলকাতাতেই, কিন্তু না, আমাদের আদি বাড়ি কিন্তু যশোরে। আচ্ছা, বাবারা চলে এসেছিলেন পসিবলি 47-এ। তা আমি ওই অবস্থা থেকে বড় হয়েছি, তো সুতরাং লোকের কষ্টটা আমি বুঝতে পারি। এবং আমাকে প্রথম কয়েক বছর রিক্সায় করে করে বিভিন্ন বাড়িতে গিয়ে আমি কলে যেতাম, এবং সেইটাই যখন আমি দেখি যে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমরা যেভাবে পেশেন্টদের, মানে অন্তত লোকের দুঃখটা বুঝতে পেরেছি। কেউ যদি 6-7 কোটি টাকা দিয়ে এমডি হয়, 6-7 কোটি? ইয়েস, এনআরআইদের তাই লাগে। আমি রেডিও ডায়াগনোসিসের সিট এনআরআইদের প্রায় 11 কোটি। মানে কলেজে ভর্তি হয়, সেই কলেজে ফিসটা 6-7 কোটি, সেটা হচ্ছে এমডির জন্য। কিন্তু স্যার মানে এমবিবিএস এর জন্য তো মানে কলকাতায় 1 কোটি, কলকাতায় 1 কোটি। মাই গড। আমার একটা প্রশ্ন, এই টাকা পয়সা তো হলো, হ্যাঁ, আপনি ধরে নিন কোটাতে এসছেন, হ্যাঁ, এবার ধরুন আপনি নিটে যখন 700 নম্বরের গেম আছে,
700 নম্বরে আপনি 150-200 পেয়ে নিটে ডাক্তারের বা 200 যে নম্বরটা আছে পেয়ে গেছেন। আমি চট্টোপাধ্যায়, আমি 650 পেয়ে চান্স পেলাম না, বলতে দিন। এবার ধরুন যে ছেলেটি মেধার মানে ছাড়া কোটায় চান্স পেল, আমরা কি করব? ব্যাপারটা কি, আমি ব্যাপারটা বুঝুন। একটা অমেধাবী ছেলে ডাক্তার হচ্ছে, সে কি রুগী মারতে পারে? সেটা টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তারি যখন পড়ানো হয় তাদের 5-6 বছর পড়তে হয়, তারা কিছুটা আপডেটেড হয়ে যায় না, তার মানে হাতুড়ে ডাক্তাররাও তো আপডেটেড হয়ে যাচ্ছে। কিন্তু যোগ্য মানুষ, যোগ্য ছাত্র ডাক্তার আপনি হচ্ছে না। বলছেন 5-6 বছর পরে একটা লোক কিছুটা আপডেট হয়ে গেল, সে আসলে কি জানেই না, অমেধাবী, সে কোনো ক্রমে পেয়েছে 150 নম্বর। শুনুন, মেধার কোনো বিকল্প হয় না, একদম। আর মেধা ছাড়া উচ্চশিক্ষায় আসা উচিত না, না টাকা দিয়ে না কাস্ট দিয়ে। এটা যদি বলতে যাই এটা কেউ মানবে না, সবাই রে রে করে উঠবে একদম। রে করে উঠবে। কিন্তু আমার সাধারণ মানুষ করবে কি? আমার সাথে আমি ডাক্তার লিখে দিয়েছেন, আমি ক্যাল ডাক্তার, তারপরে আমি আপনাকে বলি এরকম অনেক মানুষ এখনো আছে, মানে আমরা নিজেরা যখন 3 জন মিলে আলোচনা করি আমাদের নিজস্ব মানে নিউজের আড্ডায়, তখন আমরা বলি অনেকে এমন আছেন যারা ডাক্তারের সারনেম বা কোনো কোনো ক্ষেত্রে কিছু দেখে মানে এই কোটার ডাক্তার হতে পারে, আমি যাব না, এরকম সাইকোলজিক্যাল কাজ করে অনেক সময় মানুষের, যে কোটার ডাক্তারকে দেখাবো না। আমি যদি কাউকে এরকম রেফার করি, সে কোটার নয় কিন্তু টাইটেলটা বিদ্ঘুটে, হ্যাঁ হ্যাঁ, লোকে যেতে চায় না। কিন্তু বলুন, আমি ব্যানার্জি বা মুখার্জি, কিন্তু আমি 11 কোটি টাকা দিয়ে আমি রেডিও ডায়াগনোসিস সিটটা কিনেছি, তাহলে তারপরে কি হবে? মানে এটা শুভ্রাংশুদা, এটা আমাদের খুব ক্লিয়ার করে দেওয়া উচিত একদম পলিটিক্যালি কারেক্ট থেকে, যে এটা কিন্তু মানে জাত পাত বা কাস্টের বিষয় নয়, এই বিষয়টা খুব নির্দিষ্টভাবে উনি যেটা বলছিলেন, এবং এটা নিয়ে দীর্ঘ লড়াই হয়েছে ভারতবর্ষে, যে আজকে যারা হয়তো আনরিজার্ভড তারাও তো কোটার মধ্যে ঢুকে পড়ছেন। এনআরআই 6-7 কোটি টাকার জোরে, মানে নারায়ণ ব্যানার্জি তিনি আনরিজার্ভড কোটায়, তিনিও হয়তো 6 কোটি টাকা দিলে চান্স পেয়ে যাবেন। সুতরাং এটা শুধুমাত্র যে মানে এই মধ্যে কথাটা হচ্ছে একমাত্র মেধা, ঠিক, মেধার বাইরে তো কিছু নেই, মেধার বাইরে অন্তত কিচ্ছু নেই, অন্তত না, এটাই তো একদম পরিষ্কার। এবং এটার জন্য আপনি যথেষ্ট ট্রোলও হয়েছেন। হ্যাঁ, করুক গে, ট্রোলগুলো দেখি না। আমার মনে হয় সবার জানা দরকার, মেধার বিকল্প কিছু হতে পারে না, কোটা তুলে দেওয়া উচিত। বলছেন মধ্য মেধার যে চাষ একটা সময় বামফ্রন্ট করেছে বলে আপনারা লাগাতার শুনেছিলেন, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। মানে মিডিওক্রেসিকে আমরা খুব সেলিব্রেট করি। এখন তো মিডিওক্রেসিরও ব্যাপার নেই, এখন তো টাকা থাকলে সবই হয়। কটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর কটা প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে দেখুন না, ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। প্রাইভেট মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ও প্রাইভেট ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। ইঞ্জিনিয়াররা বেকার হচ্ছে, এটা কিন্তু একই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য। আমি বলছি যদি একই ময়ূকের কথার সূত্র ধরে আমি বলি, যদি কোটা বাদও দিই, লোকে টাকা দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, অথচ যারা যোগ্য ব্যক্তি সে দেখা যাচ্ছে র্যাঙ্কের জন্য বা তার আর্থিক সামর্থ্য নেই বলে সে হয়তো ভালো কোনো জায়গায় পড়তে পারছে না, তার র্যাঙ্কটা নষ্ট হচ্ছে, পেছনের দিকে র্যাঙ্কে সে অ্যাফোর্ড করতে পারছে না টাকা দিয়ে পড়াটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? লোকটা কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।